এই বালবুল না চাইতো আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। ওটার কথা মনে হলে আমার মাথাটা গরম হয়ে যায়। কাম ডাউন, নয়তো ওর সাথে লাথিটা চুলবুলকে মেরেছিল সেটা তোর পেছনে পড়বে। ওর কথা শুনে উৎকর্ষ জোরে জোরে হাসতে হাসতে বলল, লাথিটা মারাত্মক ছিল। এভাবেই দু ভাই হাসি ঠাট্টা করতে লাগলো। অনেকদিন পর দু ভাই মন খুলে হেসে হেসে কথা বলছে। সারা জীবন যেন ওদের সম্পর্কটা এমনই থাকে। জিনি আর উষা পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। বিয়ের জন্য এই কয়েকদিন ওদের পড়াশোনায় অনেক গ্যাপ গিয়েছে, তাই মন লাগিয়ে সেসব মেকআপ করার চেষ্টা করছে। হঠাৎ জিনির মাথা চক্কর দিয়ে উঠল, চোখে অন্ধকার দেখতে শুরু করলো। সেটা লক্ষ্য করতে উষা চিহ্নিত স্বরে বলল, কি হয়েছে জিনি? অসুস্থ লাগছে? জিনি কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, হঠাৎ বলা থামিয়ে মুখে হাত চেপে বাথরুমে ঢুকে গেল। ওর পিছু পিছু উষাও ছুটে গেল। জিনি গলগল করে বমি করতে লাগলো। বমি করার শেষেও চোখে মুখে পানি ছিটিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। উষা ওর পিঠে হাত বুলিয়ে বলল, ভাইয়াকে কি ফোন করে ডাকবো? জিনি হাত উছিয়ে বলল, না, ওনাকে খামোখা টেনশনে ফেলতে চাই না। আসলে কয়েকদিন থেকেই মাথা ঘোরে, যখন তখন বমি পায়। বুঝতে পারছি না কি হচ্ছে। জটিল কোনো অসুখ হলো না তো? উষার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ও গলাটা নিচু করে বলল, হ্যাঁ, জটিল কিছু মনে হচ্ছে। জিনি ভয়ার্ত মুখে উষার দিকে তাকিয়ে বলল, আমি আমার মনিটরে যাব না তো? তাহলে তো উনি বিধবা হয়ে যাবেন। উষা জিনির মাথায় চাটি মেরে বলল, গাধা, মরবি কেন? তোর তো প্রমোশন হতে চলেছে, বউ থেকে মা হতে চলেছিস তুই। জিনি চোখ বড় বড় করে বলল, মানে আমি প্রেগনেন্ট? আমি মা হব? আপাতত সেটাই মনে হচ্ছে, বাট আগে প্রেগনেন্সি কিট কিনে এনে পরীক্ষা করতে হবে। বলেই উষা গায়ে বোরকা চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। যিনি আহাম্মক হয়ে এখনো উষার রুমে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই উষা চলে আসলো, কারণ দোকান বাড়ির পাশেই ছিল। উষা দ্রুত ওর হাতে প্রেগনেন্সি কিট দিয়ে বলল, যা ফটাফট পরীক্ষা করে আয়। যিনি কম্পিত হাতে সেটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। উষা অধীর আগ্রহে বাথরুমের দরজার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর যিনি হা হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো। উষা দৌড়ে ওর কাছে গিয়ে বলল, কিরে, ছোট বাবু কি আসতে চলেছে? যিনি উষার চোখে চোখ রেখে অস্ফুট স্বরে বলল, আমি মা হব আর উনি বাবা হবেন। উষা মৃদু চিৎকার করে যিনিকে জড়িয়ে ধরে নাচতে লাগলো। খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। যিনি হাসতে হাসতে বলল, থাম থাম, তোর চিৎকারে সবাই চলে আসবে। আসুক, সবাইকে বলতে হবে না? না, এক্ষুনি বলবি না কাউকে। উষা অবাক হয়ে বলল, কেন? আমি সর্বপ্রথম ওনাকে বলতে চাই, তারপর সবাইকে বলবো। আচ্ছা, তবে তাই হবে। আমার টমেটো সসকে বলি? তোর টমেটো সসও পরিবারের সদস্যদের মধ্যেই পড়ে, মরকট। ওপস, ভুলে গেছি। ঠিক আছে, কাউকে বলবো না। উৎসাহ সেই ভিডিওটা বারবার প্লে করছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কণ্ঠটাও আসল মনে হচ্ছে না উৎসাহের। নিশ্চয়ই আধুনিক প্রযুক্তির সাহায্যে কোনো কারচুপি করেছে। উৎসাহ হতাশার শ্বাস ফেলে আবার ভিডিওটা প্লে করলো। হঠাৎ একটা বিষয় চোখে পড়তেই ও থমকে গেল। জুম করে বারবার ভিডিওটার ওই জায়গাটা প্লে করতে লাগলো। ভিডিওটা অফ করে উৎসাহ দু হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, এটা হতে পারে না। আমার সন্দেহ যেন মিথ্যা হয়, আমার সন্দেহ যেন মিথ্যা হয়। রিফাত দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? উৎসাহ নিজেকে সামলে নিয়ে বলল, ইয়েস কাম। রিফাত ভেতরে প্রবেশ করে কিছু ডকুমেন্টস ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্যার, গোস্ট মাস্টার সম্পর্কিত কিছু তথ্য এর মধ্যে পেতে পারি? উৎসাহ ডকুমেন্টসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই উৎসাহের মুখ কাঠিন্যতায় ছেয়ে গেল। গম্ভীর গলায় বলল, রিফাত, তুমি যেতে পারো। ও চলে যেতেই উৎসাহ কাউকে ফোন দিয়ে কিছু বলতে লাগলো। তারপর ল্যাপটপে কিছু করতে লাগলো। কাজ করার শেষে ও গম্ভীর মুখে চেয়ারে বসে কপালে হাত ঠেকিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল। তখনই ওর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে উৎসাহ ফোনটা রিসিভ করে শান্ত গলায় বলল, বলুন ডিসিপি স্যার। তদন্ত কতদূর পৌঁছালো ময়সান? ঘোস্ট মাস্টারের পরিচয় খুঁজে বের করতে পেরেছ? আই থিঙ্ক কিছুটা পেরেছি স্যার। এক্সিলেন্ট জব মাইসান। আমার ফার্ম হাউসে প্রমাণগুলো নিয়ে চলে আসো।
দুজনে মিলে ওই মাস্টারমাইন্ডের পরিচয় এক নিমিষে বের করে ফেলবো। উৎসাহ মুচকি হেসে বলল। আসছে স্যার, আপনি থাকতে আমার আর টেনশন কোথায়। ফোন কেটে গেল। উৎসাহের মুখ দেখে বোঝা যাচ্ছে না ওর ভেতরে এখন ঠিক কী চলছে। কেমন অবিচল দৃষ্টিতে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নিজের ব্যাগটা কাঁধে চাপিয়ে উৎসাহ বিউরো থেকে বেরিয়ে গেল। জিপ ছুটিয়ে বিউরোকে পেছনে ফেলে দৃষ্টির সীমার বাইরে চলে গেল। গন্তব্য এখন ডিসিপির ফার্ম হাউস। যিনি একটা লাল শাড়ি পরে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। এই শাড়িটা কিছুদিন আগেই উৎসাহ ওকে উপহার দিয়েছিল। কিছুক্ষণ আয়নায় নিজেকে উল্টে পাল্টে দেখে নিল যিনি। তারপর হালকা পাতলা সাজগোজ করলো। ওকে ভীষণ এক্সাইটেড মনে হচ্ছে, খুশি উপচে উপচে পড়ছে। যিনি ডান হাতটা নিজের পেটের উপর আলতো করে রেখে বলল, সোনামণি, মাম্মা তোমাকে অনেক ভালোবাসে। একটু পর তোমার বাবা চলে আসবে। তোমার বাবা না দেখতে অনেক সুদর্শন। কিছুক্ষণ পর যখন তোমার বাবা চলে আসবে তখন তুমি নিজেই দেখে নিও। কিছু সময় চুপ থাকার পর যিনি বেলকনিতে চলে গেল। বেলকনির হাতলে দুহাত রেখে উকি ঝুঁকি দিয়ে রাস্তায় দেখতে লাগলো। অস্থির হয়ে বলল, এসিপি সাহেব এখনো আসছেন না কেন? আমার ছেড়ে তর হয়েছে না। আপনাকে গুড নিউজটা না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমাদের কোল আলো করে খুব দ্রুতই একটা ছোট্ট ফুটফুটে সন্তান আসতে চলেছে। তাড়াতাড়ি আসুন না এসিপি সাহেব। উৎসাহের জিপ ডিসিপির ফার্ম হাউসের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। জিপ থেকে নেমে উৎসাহ স্বাভাবিক কদমে এগিয়ে গিয়ে কলিং বেল বাজালো। নুরুল আমিন একটা ঢিলেঢালা ট্রাউজার আর নাইটি পরে দরজা খুলে দিয়ে মুচকি হেসে বলল, কাম ইন মাই সান। উৎসাহ স্বভাবসুলভ হাসি দিয়ে ভেতরে প্রবেশ করলো। তারপর নুরুল আমিনের ইশারায় সোফায় বসে পড়ল। ওকে বসিয়ে রেখে উনি কিচেনে চলে গেলেন 2 কাপ কফি বানানোর জন্য। কিছুক্ষণ পর কফি হাতে ড্রয়িং রুমে আসতে আসতে বললেন, তোমার আন্টি অনাথ আশ্রমের বাচ্চাগুলোর সাথে আজ নাকি থাকবে, তাই ফার্ম হাউসে চলে এসেছি। কারণ বাড়ির সব কিছু আমাকে নীলার কথা মনে করিয়ে দেয়। কথাটা বলে উনি হাসলেন, যাকে বলে প্রাণ খোলা হাসি। উৎসাহ স্থির চিত্তে কফিতে চুমুক দিল। নুরুল আমিন পুনরায় বললেন, তোমার ওয়াইফ কেমন আছে? জি স্যার, আল্লাহর রহমতে ভালো আছে। বুঝলাম। ওকে, যার জন্য ডাকলাম, প্রমাণগুলো এনেছো? এনে থাকলে আমাকে দাও দেখি একটু। উৎসাহ কফিতে আর এক চুমুক দিয়ে মগটা টেবিলে রেখে দিয়ে শীতল গলায় বলল, সব প্রমাণগুলো আপনাকে দিয়ে দিই, যেন আপনি সেগুলো নষ্ট করে দিতে পারেন, তাই তো? নুরুল আমিন অবিচল দৃষ্টিতে উৎসাহের দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ আক্ষেপ নিয়ে বলল, এমন কেন করলেন স্যার? খারাপ কাজ করে কি শান্তি পেয়েছেন? নুরুল আমিন ফিচেল হেসে বললেন, তুমি অনেক বুদ্ধিমান আর বিচক্ষণ একজন অফিসার উৎসাহ। অনেক চতুরতার সহিত নিজেকে লুকিয়ে রাখার পরও তুমি ঠিকই সব কিছু বুঝে ফেললে। স্যার, নিজেকে লুকানোর চেষ্টা করলেও নিজের নিত্যদিনের অভ্যাসগুলো লুকানো যায় না। আপনি কথায় কথায় নিজের আঙুল ফুটান, যেটা ভিডিওতেও অভ্যাসবশত ফুটিয়েছেন। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে হয়তো গোস্ট মাস্টারেরও আপনার মতো আঙুল ফোটানোর অভ্যাস আছে, কিন্তু রিফাতের আনা ডকুমেন্টসগুলোতে যখন গোস্ট মাস্টারের স্বাক্ষর দেখলাম তখন সব কিছু ক্লিয়ার হয়ে আছে আমার সামনে। ব্রিলিয়ান্ট বয়। যাই হোক, এখন আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। উৎসাহ বাঁকা হেসে বলল, আমি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিব না স্যার। ভেবে দেখো উৎসাহ, বাড়িতে তোমার সুন্দরী বউ আছে, ওখানে সারা জীবন সুখে শান্তিতে থাকো। বিশ্বাস করো, আমি তোমার কিংবা তোমার পরিবারের কোনো ক্ষতি করব না যদি তুমি কেসটা ক্লোজ করে দাও। এটা সম্ভব নয় স্যার। পরিবারের জন্য নিজের সততা আমি বেঁচে দিতে পারবো না, এটা আমার নীতি বিরুদ্ধ। আপনাকে অবশ্যই জেলে যেতে হবে। তোমার এই আশা পূরণ হওয়ার নয় মাই সান। উৎসাহ অসহায়ভাবে বলল, আপনি আমার আদর্শ ছিলেন স্যার। আপনার মতো একটা অমায়িক মানুষ কিভাবে এতটা জঘন্য কাজের সাথে যুক্ত থাকতে পারে? এসব ভুলে যান স্যার, সঠিক পথে ফিরে আসুন। ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে দিকে ঠেলে দেবেন না প্লিজ। নিজে থেকে স্যারেন্ডার করুন। আমি কথা দিচ্ছি, আপনার জেলের মেয়াদ আমি কমিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আর আপনি না আসা পর্যন্ত আন্টির সর্বোচ্চ খেয়াল রাখব। নুরুল আমিনের পাশবিক মুখভঙ্গি শীতল হতে লাগলো। উনি শান্তভাবে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। উৎসাহ বহু আশা নিয়ে ওনার দিকে তাকিয়ে বলল, প্লিজ স্যার, আমি আপনার ছেলের মতো, ছেলের এই রিকোয়েস্টটা রাখবেন না? নুরুল আমিন কয়েক মুহূর্ত উৎসাহের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলেন। তারপর বললেন, তুমি ঠিক বলেছ উৎসাহ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আমাকে অ্যারেস্ট করো।
উৎসাহ প্রচণ্ড খুশি হয়ে গেল। নুরুল আমিন দুহাত বাড়িয়ে বললেন, মাইসান, আমাকে একটু জড়িয়ে ধরবে? উৎসাহ হাসি মুখে এসে ওনাকে জড়িয়ে ধরল। উনি পরম যত্নে উৎসাহকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি মাইসান, কিন্তু উৎসাহ নিজের পেটে ধারালো কিছুর অস্তিত্ব টের পেতেই অবাক নয়নে ওনার দিকে তাকালো। নুরুল আমিন ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমাকে মরতে হবে। তুমি বেঁচে থাকলে আমার এত বছরের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে তোলার সাম্রাজ্য নিমিষেই ধ্বংস হয়ে যাবে, যা আমি কোনোভাবে হতে দিতে পারি না। বলেই উনি উৎসাহের পেটে ছুরিটা আরো গভীরে ঢুকিয়ে দিলেন। উৎসাহ ব্যথাতুর মুখে হতভম্ব চোখে এখন ওনার দিকে তাকিয়ে আছে। নুরুল আমিন জোরে কেঁদে উঠে বললেন, মাফ করে দাও আমাকে। তুমি আমার জীবনে আসার পর আমি একটা ছেলে পেয়েছিলাম, তাই তো তুমি আমার কাজে এত হস্তক্ষেপ করার পরও আমি তোমাকে হুমকি দিতাম, কিন্তু কোনো ক্ষতি করতাম না। কিন্তু তুমি খুব বেশি জেনে ফেলেছো বাবা, তাই তোমাকে মরতে হবে। উৎসাহের পেটে আরেকবার ছুরি চালিয়ে উনি ওকে সোফায় বসিয়ে দিলেন। উৎসাহ পেটে হাত চেপে দুর্বল কণ্ঠে বলল, আপনাকে শেষ সুযোগ দিয়েছিলাম স্যার, এমনটা কেন করলেন? বললে এসব ছেড়ে দেওয়া যায় না। অন্ধকার জগতে পা দেওয়া সহজ হলেও বের হওয়া অত্যন্ত জটিল। উৎসাহ একবার অবৈধ কাজে জড়িয়ে পড়লে ন্যায় অন্যায়ের বোধ আর অবশিষ্ট থাকে না। উৎসাহ কাঠ এসে বলল, শাস্তি তো আপনাকে পেতেই হবে, তবে তা দেখার জন্য আমি হয়তো আর বেঁচে থাকবো না, কিন্তু শাস্তি আপনি পাবেনই। নুরুল আমিন চোখের পানি মুছে বললেন, কি বলতে চাচ্ছ? আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে সমস্ত প্রমাণ এখানে আসার আগে মিডিয়ার হাতে তুলে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ফোর্স চলে আসবে আপনাকে অ্যারেস্ট করার জন্য। ভেবেছিলাম ওরা আসার আগে আমি আপনার মন পরিবর্তন করতে সক্ষম হব, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি আমার বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আপনাকে আমি পিতার মতো সম্মান করতাম, আপনি সেই সম্মানের মর্যাদা রাখলেন না। নুরুল আমিন হুঙ্কার দিয়ে দুজন গার্ডকে ডেকে বললেন, একটা শুনশান জায়গায় নিয়ে গিয়ে ওকে ওর জিভ বেঁধে পুড়িয়ে দাও। কথাটার বলার সময় ওনার গলা কেঁপে উঠল। উৎসাহের দিকে আরেকবার মমতার দৃষ্টিতে দেখে উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। গার্ড দুটো উৎসাহের নিস্তেজ শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে গেল। নুরুল আমিনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিনি পানিটুকু মুছে ব্যস্ত পায়ে উপরে চলে গেলেন। ওনাকে এখন যে করেই হোক পালাতে হবে, ফোর্স এসে পৌঁছানোর আগেই। গার্ড দুটো একটি নির্জন জায়গায় উৎসাহকে ওর জিপ সহ নিয়ে আসলো। আশেপাশে 4-5 কিলোমিটার অবধি কোনো বসতির চিহ্ন পর্যন্ত নেই। ফলশ্রুতিতে এদিকে কেউ আসার সম্ভাবনাও নেই। উৎসাহ আধো আধো চোখে গার্ড দুটোর দিকে তাকালো। ওরা একে অন্যের সাথে কিছু বলতে বলতে জিপে কেরোসিন ঢালছে। উৎসাহ দুর্বল কণ্ঠে বলে উঠল, একটা অনুরোধ রাখবে আমার? গার্ড দুটো চকিতে ওর দিকে তাকালো। উৎসাহ আকুতি করে বলল, দয়া করে আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দাও। সত্যি বলছি, আমি পালানোর চেষ্টা করব না। গার্ড দুটো একে অপরের সাথে কিছুক্ষণ পরামর্শ করলো। তারপর ওদের মধ্যে থেকে একজন উৎসাহের দিকে এগিয়ে গিয়ে বলল, কি ইচ্ছা বল। আমার ব্যাগ থেকে ফোনটা বের করে বিবেচের নামে সেভ করা নাম্বারটাতে ফোন দিয়ে আমার কানে ধরো প্লিজ। উৎসাহের কথা মতো লোকটা জিনিকে কল দিয়ে ওর কানে ফোন ধরল। একবার রিং পড়তেই জিনি ফোন রিসিভ করে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, এসিপি সাহেব এখনো আসছেন না কেন? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। উৎসাহ ক্ষীণ কণ্ঠে বলে উঠল। বিবেচন। ওর এমন কণ্ঠস্বর শুনে জিনি চিহ্নিত স্বরে বলল, আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো এসিপি সাহেব? চুপ করে কিছুক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমার কথার মাঝে তুমি কথা বলবে না। আমার সম্পূর্ণ কথা শেষ না পর্যন্ত তুমি চুপ করে থাকবে, ঠিক আছে? আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন এসিপি সাহেব। আমি একজন সিআইডি অফিসার, আর আমাদের সবসময় ঝুঁকির মধ্যেই থাকতে হয়। দেশের স্বার্থে আমাদের সর্বদা নিজের জীবন বলি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। যিনি অজানা আতঙ্কে জমে গিয়ে কম্পিত গলায় বলল, আপনি এসব বলছেন কেন এসিপি সাহেব? বিবেচন, দয়া করে আমার সম্পূর্ণ কথা হতে দাও। তুমি একজন এসিপির ওয়াইফ, তোমাকে এমন দুর্বল হলে চলবে না। নিজেকে শক্ত করতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য সদা নিজেকে প্রস্তুত রাখতে হবে। যখন তখন যে কোনো খারাপ সংবাদ তোমার কাছে যেতে পারে। হুঁশ হারালে চলবে না তোমার। ঠান্ডা মাথায় সব কিছু সামলাতে হবে, বুঝতে পেরেছ? যিনি কাঁদো কাঁদো স্বরে বলল, কি বলছেন এসব? আর কেনই বা বলছেন? আপনি কোথায়? দ্রুত আমার কাছে আসুন। উৎসাহ নরম কণ্ঠে বলল,
বিবেচান, আমি মনে হয় তোমার কাছে যেতে পারবো না। সমাজ থেকে নিকৃষ্ট সত্তাদের বিদায় করানোর জন্য আমি নিজের জীবন দিয়ে দিতে হবে। যিনি আতকে উঠে বলল, না এসিপি সাহেব, এমন কথা বলবেন না, আমি মরে যাব। উৎসাহ নিজের কান্না চেপে বলল, আমার চিত্তপটের সম্রাজ্ঞী, আমার আধার রাতের জ্যোৎস্না, আমার রাজ্যের রানী, আমার প্রিয় বিবেচান, ভালোবাসি, অসম্ভব ভালোবাসি তোমাকে। কিন্তু আফসোস, সারা জীবন তোমার সাথে থাকতে পারলাম না, তোমার সাথে বৃদ্ধ বয়সে পদার্পণ করতে পারলাম না। পারলে মাফ করে দিও আমাকে। একটা কথা, আমি মারা যাবার পর আমার স্মৃতিটুকু আঁকড়ে বাকিটা জীবন বেঁচে থাকো, কেমন? আমি না একটু স্বার্থপর। আমার ব্যক্তিগত জিনিস আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। তোমার পাশে অন্য কাউকে সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। চিন্তা করো না, পরকালে আমাদের আবার দেখা হবে, আমাদের সুন্দর একটা সংসার হবে, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ভালো থেকে বিবেচান। মা, ছোট মা, উষা, ওমাকে একটু সামনে নিও। আর বাবা, ছোট বাবা, উৎকর্ষকে একটু সাপোর্ট দিও। এবং সবচেয়ে বড় কথা, আমার বিবেচানকে সামনে নিও। আমার বিবেচনের মুখ থেকে হাসি হারিয়ে যেতে দিও না। আমার হাতে আর বেশি সময় নেই বিবেচান, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসছে। ভালো থেকে বিবেচান। যিনি চিৎকার করে কেঁদে উঠে বলল, না না না, আপনি আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি আমাকে কোনো দিন ছেড়ে যাবেন না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এসিপি সাহেব, আপনি নিজের ওয়াদা ভাঙতে পারেন না। এটাই নিয়তি বিবেচান, মেনে নাও। আপনি বাবা হতে চলেছেন এসিপি সাহেব, আমাদের সন্তানকে পিতৃহারা করবেন না। আপনাকে আমাদের প্রয়োজন, আমাদের ছেড়ে যাবেন না। গার্ডটি ফোন সরিয়ে নিয়ে বলল, অনেক হয়েছে তোর নাটক, এখন মরার পালা। যিনি শেষাক্ত কথাটা এখনো উৎসাহের কানে বাজছে, অস্ফুট স্বরে বলল, আমি বাবা হতে চলেছি? তাহলে তো আমি মরতে পারি না, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। উৎসাহ নিজের হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ওকে সিটের সাথে খুব শক্ত করে বেঁধে রেখেছে ওরা। উৎসাহ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। গার্ড দুটো ধমকে উঠে বলল, একদম লড়বি না, কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ছাড়তে চলেছিস তুই। তাই বেশি ছটফট না করে চুপচাপ বসে থাক, কষ্ট কম হবে। উৎসাহ ওদের দিকে করুণ চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে বাঁচতে হবে। আমি আমার সন্তানকে অনাথ করতে পারি না, দয়া করে আমাকে বাঁচাও ভাই আমার। গার্ড দুটোর কোনো হেলদোল নেই, ওরা নিজের মতো জিপে কেরোসিন ঢেলে চলেছে। উৎসাহ আকুতি করে বলতে লাগলো, দয়া করে আমার উপর বিশ্বাস করো, তোমাদের আমি এই মামলা থেকে দূরে রাখবো, যত টাকা চাই সব দিব, তবু আমাকে বাঁচিয়ে নাও, হাত জোর করছি, আমাকে বাঁচাও তোমরা, আমাকে বাঁচতে হবে। আমার বিবেচনার আমাকে প্রয়োজন, আমার সন্তানের আমাকে প্রয়োজন, দয়া করো। বলেই উৎসাহ কেঁদে ফেলল। কিন্তু ওর এত আহাজারি গার্ড দুটোর মনে সামান্য মায়েরও সৃষ্টি করতে পারল না। আফসোস, ওরা নিজের বসের কথা অনুযায়ী জিপে আগুন লাগিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব পালন করলো। যিনি কাঁপা কাঁপা হাতে বারবার উৎসাহের ফোনে কল দিতে লাগলো, কিন্তু ফোন সুইচ অফ। যিনি কাঁদতে কাঁদতে বলল, এসিপি সাহেব ফোন ধরুন, আমার সাথে বেইমানি করতে পারবেন না আপনি। বারবার ব্যর্থ হওয়ায় যিনি দৌড়ে উৎকর্ষের দরজায় ধাক্কা দিতে লাগলো। উৎকর্ষ সবে মাত্র একটু ঘুমানোর চেষ্টা করছিল, তখনই জিনের কণ্ঠ শুনে দ্রুত এসে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে পিচ্ছি ভাবি? উনি উনি বিপদে পড়েছেন, ওনাকে বাঁচান ভাইয়া, আমার কাছে নিয়ে আসুন ওনাকে। বলেই যিনি জোরে জোরে কাঁদতে শুরু করলো। উৎকর্ষ হতভম্ব হয়ে বলল, ভাইয়ের কি হয়েছে পিচ্ছি ভাবি? জিনির কান্নার শব্দে সকলে দোতলায় চলে আসলো। যিনি কাঁদতে কাঁদতে ওনাদের সবকিছু বলল। সবকিছু শোনা মাত্রই উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। উষা জিনিকে ধরে ওঠালো, তারপর সবাই মিলে ড্রয়িং রুমে চলে গেল। উর্মিলা, রহমান আর মিতা ইয়াসমিন মুখে আঁচল গুজে নিঃশব্দে কাঁদছে। ওমায়েত আর উসায়েদ ফারুকি স্থির চিত্তে সোফায় বসে আছে। উষা আর ওমা জিনিকে শান্ত করার চেষ্টা করছে। উষা জিনিকে ধরে বলল, কাঁদিস না জুলিয়েট, দেখিস ভাইয়া সুস্থ শরীরে ফিরে আসবে ইনশাল্লাহ।
সারা রাত সবাই ড্রয়িং রুমে বসে কাটিয়েছে। যিনি এখনও কেঁদেই চলেছে। ভোরের দিকে রিফাত সহ উৎকর্ষ চলে আসলো। উৎকর্ষ এলোমেলো চোখে রিফাতের পাশে দাঁড়িয়ে আছে। সবাই ছুটে গিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, উৎসাহ কোথায়? রিফাত মৃদু স্বরে বলল, স্যার আর নেই। বলেই রিফাত কাঁদতে লাগলো। কথাটা শোনা মাত্রই জিনির কান্না থেমে গেল। ওমায়েদ ফারুকী বুকে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। বাকি সবাই জোরে জোরে কাঁদতে শুরু করলো। উৎকর্ষ এখনও অবিচলভাবে ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু জিনি কাঁদছে না। ও ফ্যালফ্যাল করে সবার দিকে তাকাতে লাগলো। তারপর মেঝেতে লুটিয়ে পড়ল। পাক্কা 1 ঘন্টা পর জিনির জ্ঞান ফিরে এসেছে। কিছুক্ষণ আগেই রিফাত চলে গেছে। ওর ভাষ্য মতে শহর থেকে দূরে একটা ধুধু প্রান্তরের পাশে উৎসাহের জিপটা পাওয়া গেছে। পুরো জিপটা পুড়ে গিয়ে একাকার হয়ে গেছে। জিপের ভেতরে উৎসাহের বিভিন্ন জিনিসের সন্ধান পাওয়া গেছে। তাই মর্মান্তিক হলেও এটাই সত্য যে উৎসাহ আর বেঁচে নেই। যিনি নির্জীব মুখে রিফাতের সমস্ত কথা শুনেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অন্যদিকে বাকি সবাই কাঁদতে কাঁদতে অসুস্থ প্রায়। জিনির মতো উৎকর্ষ ভাবলেশীনভাবে মেঝেতে পা ছড়িয়ে বসে দেয়ালে হেলান দিয়ে স্থির চোখে একদিকে তাকিয়ে আছে। উষা কাঁদতে কাঁদতে একবার জিনির দিকে তাকাচ্ছে তো একবার উৎকর্ষের দিকে তাকাচ্ছে। ওইসব সহ্য করতে পারছে না। একে উৎসাহের এমন খবর, তার উপর জিনি আর উৎকর্ষের এই নির্লিপ্ততা। উষা জিনিকে ঝাঁকিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলতে লাগলো, কথা বল জিনি, কথা বল। কান্না করে নিজের ভেতরে সব কিছু বের করে দে। এইভাবে নিশ্চুপ হয়ে বসে থাকিস না। তোর এখন চিৎকার করে কাঁদা উচিত। ভাইয়া আর নেই, বুঝতে পারছিস? তবুও যিনি আগের মতোই প্রতিক্রিয়াহীনভাবে বসে আছে। ওমায়েদ ফারুকী জোরে কেঁদে উঠে বললেন, তোমাকে বলেছিলাম উৎসাহ, নিজেকে রক্ষা করো। তোমার জন্য যেন আমাদের সন্তান হারা হতে না হয়, কিন্তু তুমি আমার কথা রাখলে না। একদম ঠিক করোনি তুমি আমাদের সাথে। যিনি বিছানা থেকে উঠে ধীর পায়ে টেবিলে রাখা উৎসাহের হাস্যোজ্জ্বল ছবির দিকে যেতে লাগলো। সবাই ওর দিকে তাকিয়ে আছে। যিনি ওর ছবিটা নিয়ে সেখানে হাত বুলাতে লাগলো। তারপর ছবিটা নিজের বুকের সাথে জড়িয়ে নিচে চলে গেল। ওর পিছু পিছু বাকিরাও চলে গেল। খবর পেয়েই জিহান মুক্তাদিররা চলে এসেছেন। এসে নিজের মেয়েকে নির্জীব মুখে ড্রয়িং রুমের মেঝেতে এলোমেলো শাড়িতে বসে থাকতে দেখে রাহেলা ওয়াসিম ডুকরে কেঁদে উঠলেন। তারপর ত্রস্ত পায়ে এগিয়ে সে মেয়েকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। জিহান মুক্তাদির মেয়ের মাথায় হাত রেখে বললেন, জিয়ান মামুনি, নিজেকে সামলাও, এভাবে ভেঙে পড়লে চলবে না। যিনি এখনো স্থির চোখে একদিকে তাকিয়ে আছে। বাড়ির অন্যান্য সদস্যদের দিকে জিহান মুক্তাদির চোখ বুলিয়ে নিলেন। সবাই কেমন মৃতের মতো বসে আছে আর কাঁদছে। জীবন গুটিসুটি পায়ে জিনির শাড়ির আঁচল টেনে ধরে বলল, আপু, টিসুম ভাইয়া কোথায়? সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না। আজকে কি সেদিনের মতো জরুরি কাজে গেছে? তাহলে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। এবার যিনি আর নিজেকে ধরে রাখতে পারল না। গগন বিদারী চিৎকার করে কেঁদে উঠে বলল, এসিপি সাহেব, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। হঠাৎ ওর এমন চিৎকারে জীবন কেঁপে উঠল। জিহান মুক্তাদের ছেলেকে আগলে নিলেন। সবাই জিনির আর্তনাদ দেখে নিজেরাও জোরে জোরে কাঁদতে লাগলো। উৎকর্ষ অবিচল দৃষ্টিতে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। ওর দিকে চোখ পড়তেই যিনি দৌড়ে ওর সামনে গিয়ে বলল, ভাইয়া, আমার এসিপি সাহেবকে এনে দিন ভাইয়া। ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওনাকে আমার কাছে ফিরিয়ে আনুন ভাইয়া। আমার সন্তানের বাবাকে আমার কাছে এনে দিন। সবাই চৌকিতে জিনির দিকে তাকালো। উষার সবে মাত্র কথাটা মনে পড়ল। এত কষ্টের মাঝে এই কথাটা ওর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। এবার ও আরও জোরে কাঁদতে লাগলো। জিনির এমন আহাজারি সহ্য করতে না পেরে উর্মিলার মিতা ইয়াসমিন সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন। উৎকর্ষ জিনিকে ধরে জিহান মুক্তাদিরের কাছে রেখে লম্বা লম্বা পা ফেলে ছাদে চলে গেল। ছাদে গিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। তারপর ঝরঝর করে কেঁদে উঠে বলল, ভাই, আমাকে একা রেখে কোথায় চলে গেলি? যে তোকে ছাড়া আমার 1 সেকেন্ড চলে না, সে আমি বাকি জীবন কিভাবে কাটাবো? এভাবে জীবনের বাজপথে আমাকে কিভাবে রেখে যেতে পারলি? তোর অপরিচিতা যে তোকে ছাড়া বাঁচবে না রে ভাই। তুই না বলেছিলি আমার আর রোষার বিয়ে তুই নিজে হাতে দিবি? কেউ আপত্তি করে তাদেরকে মানিয়ে নিবি? তাহলে চলে গেলি কেন? আবার অনাগত ভাতিজি এদেরকে অনাথ করতে পারিস না তুই। ফিরে আয় ভাই, ফিরে আয়। তুই এই পরিবারের প্রাণ। তোকে ছাড়া পুরো পৃথিবীটা ছারখার হয়ে যাবে। দয়া করে ফিরে আয়।
আমাদের তোকে প্রয়োজন, খুব করে প্রয়োজন। বলে উৎকর্ষ ডুকরে কেঁদে উঠল। ওর কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী করে তুলেছে। ড্রয়িং রুমে জিনির কান্নার সাথে উৎকর্ষের কান্না যেন উষাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে। সবাই নিস্তেজ হয়ে ড্রয়িং রুমে বসে আছে। যিনি জিহান মুক্তাদিরের কাঁধে মাথা রেখে কঙ্কলসার মুখে বসে থেকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ওমা ভুলবশত টিভি অন করতেই সেখানে নুরুল আমিনকে নিয়ে সাংবাদিক কিছু কথা বলছিল। সবাই টিভির দিকে চোখ নিবদ্ধ করলো। সাংবাদিকটা বলতে লাগলো, গতকাল রাত 12টা নাগাদ এয়ারপোর্টে যাওয়ার প্রজ্ঞাকালে ডিসিপি নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসিপি উৎসাহ ইনায়েত ফারুকির দেওয়া প্রমাণের সাপেক্ষে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি সেই বিখ্যাত ঘোস্ট মাস্টার খ্যাত ড্রাগ ডিলার। এসিপি উৎসাহ ইনায়েত ফারুকি বিচক্ষণতার সাথে এই চক্রকে সবার সামনে উন্মুক্ত করতে কার্যকারী ভূমিকা রেখেছেন, কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে উনি আর আমাদের মাঝে উপস্থিত নেই। দেশ থেকে অপরাধ দূর করার বিনিময়ে ওনাকে নিজের জীবন হারাতে হয়েছে। আমরা খুবই মর্মাহত। ডিসিপি ওনার জবানিতে বলেছেন উনি এসিপিকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করেছেন, তারপর দুটো গার্ডের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়েছে, যদিও গার্ড দুটোর সন্ধান এখনো পাওয়া যায়নি। জিনির চোখে আগুন জ্বলজ্বল করে উঠল। কণ্ঠে তেজ নিয়ে উৎকর্ষকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি ওনার সাথে দেখা করতে চাই, আমাকে থানায় নিয়ে চলুন। জিহান মুক্তাদির বললেন, কিন্তু মামুনি তুমি এই অবস্থায়? জিনি হাত উছিয়ে বলল, আব্বু আমি ঠিক আছি, ওনার সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। বলেই যিনি পাথরের মূর্তির ন্যায় উঠে দাঁড়ালো। উৎকর্ষ কোনোরূপ আপত্তি না করে গাড়ি বের করলো। দুজনেই থানার উদ্দেশ্যে চলে গেল। বাড়ির সবাই এক দৃষ্টিতে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নুরুল আমিনকে কোর্টে চালান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তাই থানা থেকে উৎকর্ষ আর যিনি সোজা কোর্টের উদ্দেশ্যে চলে গেল। দুজন পুলিশ অফিসার নুরুল আমিনকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যান থেকে নামালো। যিনি দ্রুত পদে গাড়ি থেকে নেমে দৌড়ে ক্ষুব্ধ চাহনিতে নুরুল আমিনের দিকে তেড়ে গেল। উৎকর্ষ ব্যস্ত পায়ে জিনির পিছু ছুটতে লাগলো। ওকে তেড়ে আসতে দেখে পুলিশগুলো ওকে বাধা দেওয়ার চেষ্টা করতেই রিফাত ওদেরকে থামিয়ে দিল। ফলশ্রুতিতে যিনি গিয়ে নুরুল আমিনের কলার চেপে ধরে গর্জন করে বলতে লাগলো, নিষ্ঠুর অমানবিক ভাষা, আপনি না ওনাকে ছেলে ছেলে বলতেন? এই আপনার ছেলের প্রতি ভালোবাসা? আপনি ওনার কাছে পিতৃতুল্য ছিলেন, তার মূল্য এইভাবে দিলেন? ছি, আপনার নিজের প্রতি ঘৃণা হওয়া উচিত। নুরুল আমিন ভাবলেশীনভাবে মাথা নিচু করে আছেন, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। চুপচাপ জিনির কথাগুলো শুনতে লাগলো। যিনি আর্তনাদ করে বলল, সেই দিন না আপনার মাথায় হাত রেখে আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করে দিলেন? তাহলে আপনি নিজেই কেন আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিলেন? কেন আমাকে বিধবা বানিয়ে দিলেন? কেন আমার জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়ে জীবনটা রঙহীন বানিয়ে দিলেন? বলতে বলতে যিনি ডুকরে কেঁদে উঠল। তারপর নিজের পেটে হাত রেখে করুণ কণ্ঠে বলল, আমার নিষ্পাপ বাচ্চাটাকে কেন অনাথ করে দিলেন? এতক্ষণে নুরুল আমিন জিনির দিকে ভালো মতো তাকালেন। যিনি কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। উৎকর্ষ এসে ওকে ধরে তুলে বলল, পিচ্চি ভাবি, শান্ত হও তুমি। অন্তত আমার ভাতিজা ভাতিজির জন্য হলেও একটু শান্ত হও। যিনি ক্রন্দনরত চোখ দুটো তুলে উৎকর্ষের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, ওনাকে এনে দিন না ভাইয়া। উৎকর্ষ ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে কেঁদে ফেলল। যিনি এবার আদালতের বাইরে দাঁড়ানো সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, আপনাদের বাঁচানোর জন্য আমার স্বামী কত কিছু করলো, তার বিনিময়ে এখন আপনারা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার এসপি সাহেবকে আমার কাছে নিয়ে আসুন। সবাই জিনির আহাজারিগুলো অসহায়ভাবে শুনতে লাগলো। উৎকর্ষ জিনিকে ধরে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। নুরুল আমিন সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ ঘোরাতেই নিজের সামনে নীলা সর্দারকে ছলছল চোখে দাঁড়িয়ে থাকতে দেখে শীতল গলায় বললেন, আমাকে মাফ করে দাও নীলা। নীলা সর্দার দুর্বল কণ্ঠে বলল, আপনি আবারও আমাকে অনাথ করে দিলেন? আপনি কেন আমার মতো একজন অনাথকে বিয়ে করে নিয়ে এসে এত সুখ দিয়েছেন, যাতে একদিন এভাবে ধোঁকা দিতে পারেন? সেজন্য না নীলা, ভুল বুঝেছ। আমি পাপে ডুবে থাকলেও তোমাকে কখনো ধোঁকা দেওয়ার কথা ভাবিনি। চুপ করুন,
আপনার সাথে দেখা হওয়ার পর একটা দুঃখ ছাড়া আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না। সেই দুঃখটা ছিল একটা সন্তানের অভাব, যেটা আপনি পূরণ করে দিয়েছিলেন উৎসবকে আমার কাছে এনে দিয়ে। ওকে পাওয়ার পর থেকে আমি সন্তানের অভাব ভুলে গিয়েছিলাম। দুনিয়ার সমস্ত সুখ আমার কাছে এসে ধরা দিয়েছিল, কিন্তু সেই আপনি আজ আমার কাছ থেকে আমার সন্তানকে ছিনিয়ে নিলে। আপনাকে আমি মাফ করব না। আপনার আর আমার পথ আজ থেকে আলাদা। জীবনে কখনো যেন আপনার এই মুখটা আমি না দেখতে পারি। নুরুল আমিন অসহায়ভাবে বললেন, নীলা, এত নিষ্ঠুর কথা বলো না। টাকার নেশে অন্ধ হয়ে আমি আমার ছেলেটাকে মেরে ফেলেছি, মাফ করে দাও। জানি এ পাপ মাফ হবার নয়, তবুও এভাবে আমার থেকে মুখ ফুরিয়ে নিও না। নীলা সর্দার হাত উছিয়ে বললেন, আজ থেকে আমি আবার অনাথ হয়ে গেলাম। এই দুনিয়া আল্লাহ ছাড়া আমার কেউ আমার আপন না। আপনি আমাকে হারিয়ে ফেলেছেন। নুরুল আমিন কান্নারত কণ্ঠে বললেন, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। নীলা সর্দার চিৎকার করে বললেন, তাহলে মরে যান। এখনো কেন বেঁচে আছেন? উৎসবকে মেরে আপনি এখনো কেন শ্বাস নিচ্ছেন? দ্রুত মরে যান, আমি আপনাকে ঘৃণা করি। বলে নীলা সর্দার উল্টো দিকে হাঁটা ধরলেন। নুরুল আমিন পানিতে টইটুম্বুর চোখ নিয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পকেট থেকে গুলি বের করে নিজের মাথায় শুট করে দিলেন। আচমকা এমন হয় সবাই চমকে উঠল। নীলা সর্দারের কদম থামল, কিন্তু উনি মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন না। নুরুল আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত নীলা সর্দারের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু উনি একবারের জন্য মাথা ঘুরায়নি। নীলা সর্দার চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালেন। শেষবারের জন্য নিজের প্রিয়তম স্বামীর দিকে তাকালেন না উনি। প্রকৃতির রহস্যময় জগতে চিরদিনের জন্য হারিয়ে গেলেন উনি। উৎসাহের মৃত্যুর 4 দিন পেরিয়ে গেছে। ঘটনার পরদিনই উদিতা ফারুকিরা লন্ডন থেকে চলে এসেছিল। উৎসাহের অক্ষত বডি না পাওয়ায় ওর শেষবারের মতো ব্যবহৃত জিনিসপত্রগুলো দিয়ে মাটি খুঁড়ে কবর দেওয়া হয়েছে। উর্মিলা আর মিতা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়েছেন। যিনি কেমন নিশ্চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, সব সময় উৎসাহের ছবি বুকে গুজে বসে থাকে, আর রাত হলে গলা ফাটিয়ে কান্না করতে শুরু করে দেয়। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ওর পরনে এখনও সেই লাল শাড়িটা রয়েছে। নিজের আগত বাচ্চার কথা ভেবে কিছুটা খাবার খেলেও বাকি কোনো কিছুর প্রতি ওর নজর নেই। যিনি জানালায় হেলান দিয়ে বাইরে তাকিয়ে থেকে নিজের পেটে হাত রেখে বলল, মাম্মা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তাই না সোনা? দয়া করে মাফ করে দাও সোনা। সবাই বলছে তোমার বাবা আর বেঁচে নেই, কিন্তু আমার বিশ্বাস তোমার বাবা ফিরে আসবে। তুমি দেখে নিও সোনা, তোমার বাবা খুব দ্রুত আমাদের কাছে চলে আসবে। উষা পেছনে দাঁড়িয়ে ওর কথা শুনে নিশ্চুপ কাঁদতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। জীবন গুটি গুটি পায়ে গিয়ে নিজের ছোট ছোট হাতে দরজা খুলে দিয়ে হা হয়ে সামনে তাকিয়ে থাকলো। তারপর অস্ফুট স্বরে বলল, রেশম রেশম ভাইয়া। ওর কথাটা কর্ণগোচর হতেই যিনি চকিত সদর দরজার দিকে তাকালো। উৎসাহ সারা শরীরে ব্যান্ডেজ সমেত ওর দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। যিনি শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে গিয়ে উৎসাহকে গিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। উৎসাহ শীতল গলায় বলল, বিবেচন, তোমাকে না বলেছিলাম আমার বিবেচনকে সামনে নিও। আমার বিবেচনের মুখ থেকে হাসি হারিয়ে যেতে দিও না, কিন্তু তুমি আমার কথা রাখলে না কেন? 4 দিনে নিচের কি হাল করেছ? আমার বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ কেন? যিনি কোনো উত্তর না দিয়ে এখন ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। সবাই সদর দরজার সামনে এসে অবাক নয়নে উৎসাহের দিকে তাকিয়ে আছে। হঠাৎ উৎসাহের পেছন থেকে 2জন সুদর্শন যুবক এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম। আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, কিন্তু পরিচয় না জানায় আপনাদের কাছে খবর পাঠাতে পারিনি। ফারুককে মেনশনে বর্তমানে পিনপতন নীরবতা ছেয়ে আছে। আগন্তুক যুবক 2টি উমায়েদ ফারুকের সামনে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। যিনি এখনও উৎসাহকে জড়িয়ে ধরে ফোপাচ্ছে। যুবক 2টির মধ্যে থেকে শ্যামবর্ণের সুদর্শন গম্ভীর মুখে একজন বলে উঠল, আমি শেখ সাজিদ হাসান। তারপর পাশের যুবকটি ইঙ্গিত করে বলল, আরও শেখ মেহমেদ হাসান। ফ্ল্যাশব্যাক। অফিস থেকে বেরিয়ে 2জনে গাড়িতে উঠে পড়ল। কিছুদূর চলার পর মেহমেদ তিতি বিরক্ত কণ্ঠে বলে উঠল,
আজ বাসায় গিয়ে লাভ নেই, বউ বাচ্চা কেউ নেই। সাজিদ অপরিবর্তিত মুখভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। ওর থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে মেহমেদ টিটকারি দিয়ে বলল, হোয়াট এভার। আমার ভাবি মানে তোর সিনু পাখিও আজ তোকে পাত্তা দিবে না। ওরা 4 বান্ধবী একসাথে থাকলে ভুলেই যায় যে ওদের বাড়িতে ভোলা ভালা সুদর্শন স্বামী আছে। কিছুক্ষণ আগে মিস তেনা তেনা ফোন করে বলল ওরা এখন হরর মুভি দেখবে, তাই আমি যেন ভুলেও ফোন দিয়ে ওকে বিরক্ত না করি। কি অকৃতজ্ঞ বউ দেখেছিস? মাঝে মাঝে মনে হয় ওই আলিশার সাথেই ভেগে যাই। সাজিদ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তানিয়াকে কাল সব বলে দিব। মেহমেদ তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলে উঠল, যাহ দুষ্টু, আমি তো একটু দুষ্টুমি করলাম তোর সাথে। খবরদার আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করবি না সাজ্জু বেবি। সাজিদ কোনো উত্তর না দিয়ে মুখটা গম্ভীর করে হতাশ কণ্ঠে বলল, এক রাতে হরর মুভি দেখে 10 রাত আমাকে জ্বালাবে। এই মেয়ে ভয়ও পাবে, আবার হরর মুভিও দেখবে। মাঝরাতে ভয় পেয়ে হুটহাট চিৎকার করে আমাকে মিনি হার্ট অ্যাটাক দেওয়ার ওস্তাদ এই মেয়ে। কী যে করি। মেহমেদ পেটে হাত চেপে হেসে উঠে বলল, অবশেষে তোর জন্য একটা ঝাক্কাস ভাবি পেয়েছি। সাজিদ চোখ পাকিয়ে মেহমেদের দিকে তাকালো। মেহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, হোয়াট এভার, বাড়ি গিয়ে লাভ নেই, সো চল লং ড্রাইভে যাই। ঠিক আছে। সাজিদকে সম্মতি জানাতে দেখে মেহমেদ খুশি হয়ে ওর দিকে এগিয়ে যেতে ধরতেই সাজিদ ওর মুখে হাত দিয়ে বলল, খবরদার, তোর লালা দিয়ে আমার গাল ভরিয়ে দেওয়ার চেষ্টাও করবি না। মেহমেদ থমথমে মুখে নিজের সিটে বসে থাকলো। ওরা শহর থেকে খানিকটা দূরে লং ড্রাইভে চলে গেল। হঠাৎ সামনে দুটো লোককে একটা জিপের মধ্যে কেরোসিন ঢালতে দেখে দুজনেরই ভ্রু কুঁচকে গেল। ভালোভাবে তাকানোর পর যখন জিপে একজনকে বাঁধা অবস্থায় দেখলো, তখন দুজনেই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসতে লাগলো। গার্ড দুটোর মধ্যে একজন দিয়াশালাই জ্বালিয়ে জিপে ছুটতে ধরতেই সাজিদ সেটা খপ করে ধরে ফেললো। ফলশ্রুতিতে ওর হাতে ফোসকা পড়ে গেল। হঠাৎ ওদের আগমনে গার্ড দুটো ভড়কে গেল। তারপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতেই সাজিদ আর মেহমেদ দুজনকে প্রতিহত করতে লাগলো। কিছুক্ষণ পর গার্ড দুটো মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। সাজিদকে উৎসাহকে বাঁধন মুক্ত করতে লাগলো। উৎসাহ আধো আধো চোখে সাজিদের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আমাকে বাঁচিয়ে নিন, আমার বিবেচনায় আমাকে প্রয়োজন। কথাটা কোনোভাবে শেষ করেই উৎসাহ জ্ঞান হারিয়ে ফেলল। সাজিদ ওকে দ্রুত আগলে নিল। গার্ড দুটোর মধ্যে থেকে একজন হঠাৎ করে একটা দিয়াশালাই জ্বালিয়ে জিপের দিকে ছুঁড়ে মারল। সাজিদ চট করে জলদি উৎসাহকে নিয়ে জিপ থেকে দূরে চলে আসলো। ভাগ্য ভালো ওদের কিছু হয়নি। মেহমেদ রেগে গিয়ে ওই গার্ডটার মুখে এলোপাথারিয়ে ঘুষি মারতে মারতে বলল, শালা নিজেকে ফাটাকেষ্ট মনে করিস? তোর জন্য যদি আমার সাজ্জু বেবি বা ওই লোকটার কিছু হতো, তাহলে বিশ্বাস কর তোকে জ্যান্ত বেঁধে সেইখানে নেকড়ে ছেড়ে দিতাম, তোকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। গার্ড দুটোকে মারার চোটে আধমরা হয়ে গেল। সাজিদ ওকে তাড়া দিয়ে বলল, ওদের স্যার, আগে এনাকে হাসপাতালে ভর্তি করাতে হবে, অবস্থা গুরুতর। বর্তমান আঙ্কেল, আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করিয়ে ওনার পরিবারের সম্পর্কে খোঁজ চালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। উনি এই কয়েকদিন আপনাদের উপর দিয়ে ঠিক কী গেছে, কিন্তু আমরাও নিরুপায় ছিলাম। ওনার পরিচয় পাওয়া যাবে এমন সব জিনিসপত্র জিপের সাথে পুড়ে গেছে, তাই ওনার জ্ঞান ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। পাশ থেকে মেহমেদ স্বভাব সুলভ হাসি দিয়ে বলল, হোয়াট এভার, জ্ঞান ফেরার সাথে সাথে ওনাকে নিয়ে এসেছি। আফসোস, যদি এই 4 দিন টিভিতে খবর দেখতাম তাহলে হয়তো আরও আগে আপনাদের কাছে খবর পাঠাতে পারতাম, কিন্তু ওনাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে টিভি দেখার সময় হয়নি। সকলে ওদের দুজনের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে। উমায়দ ফারুকী সাজিদ আর মেহমেদের হাত ধরে কেঁদে বললেন, তোমাদের অনেক ধন্যবাদ বাবা, তোমরা এই পরিবারের প্রাণটাকে বাঁচিয়ে এনেছো, তোমাদের প্রতি চিরঋণী হয়ে থাকবো আমরা। দুজনেই ব্যস্ত হয়ে বলল, লজ্জা দিচ্ছেন আঙ্কেল, এসিপিকে বাঁচানো আমাদের নেক দায়িত্ব। সর্বক্ষণ উনি আমাদের সুরক্ষায় তৎপর ছিলেন, তার বিনিময়ে আমরা এটুকু করতেই পারি। উষা আর উমা হা হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। উমা ফিসফিস করে উষাকে বলল, আপু, ছেলে দুটো অনেক হ্যান্ডসাম। উষা ওদের দিকে তাকিয়ে থেকে বলল, মারাত্মক হ্যান্ডসাম।
উৎকর্ষ ওদের পেছনে দাঁড়িয়েছিল। ওদের এই কথোপকথন কানে যেতে ওর চোয়াল শক্ত হয়ে গেল। ওমায়েদ ফারুকি ওদের বসতে বলে উষাকে কফি বানিয়ে আনতে বলল। সাজিদরা আপত্তি করলেও ওমায়েদ ফারুকির অনুরোধের কাছে হার মানতে বাধ্য হলো। বলার সাথেই উষা দৌড়ে কিচেনে চলে গেল কফি বানানোর জন্য। এতে করে উৎকর্ষের রাগ বহু গুণ বেড়ে গেল। উষা হাস্যোজ্জ্বল মুখে কফি বানাতে ব্যস্ত। উৎকর্ষ গিয়ে ওর হাত ওর পিঠে নিয়ে গিয়ে মোচড়াতে লাগলো। উষা ব্যথা পেয়ে বলল, লাগছে, ছাড়ুন। উৎকর্ষ দাঁতে দাঁত চেপে বলল, ওই ছেলে দুটোর দিকে এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলি কোন সাহসে? উষা নিজের জিহ্বায় কামড় দিয়ে বিড়বিড় করে বলল, ছেলে দুটোর চক্করে টমেটো সসের কথা ভুলেই গেছিলাম। উৎকর্ষ ধমকে উঠে বলল, কি বিড়বিড় করছিস? উষা ইতস্থ করে বলতে লাগলো, জেলাস হচ্ছেন কেন টমেটো সস? আমাদের ভাইয়াকে বাঁচিয়েছেন ওনারা, তাই একটু খাতির যত্ন করতে চাচ্ছি। সেটা করার জন্য আমি আছি। আমার ভাইকে বাঁচানোর জন্য দরকার পড়লে আমি ওদেরকে মাথায় তুলে নাচব, কিন্তু তুই ওদের থেকে 100 হাত দূরে থাকবি। উষা অস্ফুট স্বরে বলল, ঠিক আছে। যিনি সমস্ত লাজ লজ্জা ভুলে গিয়ে এখনও উৎসাহকে জড়িয়ে ধরে সোফায় বসে আছে। ওদের অপর পাশের সোফায় সাজিদ আর মেহমেদ বসে আছে। মেহমেদ সাজিদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভাবছি এসিপি বিবিজানের কাছে মিস তেনা তেনাকে ট্রেনিং নিতে পাঠাবো। দেখ স্বামীর প্রতি কতটা ভালোবাসা, ওনার কাছ থেকে অন্তত স্বামী ভক্ত হওয়ার অনুপ্রেরণা পাবে। উর্মিলা আর ইয়াসমিন এখনও এ বিষয়ে কিছু জানেন না, কারণ ওনাদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে অসুস্থতার কারণে। কিছুক্ষণ পর কফি হাতে উৎকর্ষ ড্রয়িং রুমে চলে আসলো। উষাকে হুমকি ধামকি দিয়ে কিচেনে রেখে এসেছে ও। উৎকর্ষ ওদের দিকে কফি বাড়িয়ে দিল। মেহমেদ কফি নিতে নিতে বলল, হোয়াট এভার, একটা মেয়ে না কফি বানাতে গেল, তাহলে সে কোথায়? আর আপনি বা কফি আনলেন কেন? উৎকর্ষ গম্ভীর গলায় বলল, ভাইকে বাঁচিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ওর থেকে দূরে থাকবেন। মেহমেদ মুচকি হেসে বলল, ডাল মে কুছ কালা হ্যায়। উৎকর্ষ ওদের পাশে বসে বলল, আপনাদের সাথে ভরিতা করে লাভ নেই, তাই সোজা সাপটা একটা কথা বলছি, উষা আমার, একান্তই আবার। সাজিদ সামান্য হেসে বলল, মানিয়েছে বেশ। উৎকর্ষ ভ্রুকুচকে ওদের দিকে তাকালো। মেহমেদ ওর কাঁধে হাত দিয়ে বলল, হোয়াট এভার ভাই, জেলাস হওয়ার প্রয়োজন নাই। আমাদের বাড়িতে নিজস্ব বউ আছে। ওরা যদি জানে কোনো মেয়ের দিকে আমরা নজর দিয়েছি, তাহলে আমাদের চোখ তুলে মার্বেল খেলবে। উৎকর্ষের মুখমণ্ডল অবশেষে শীতল হলো। মাথা চুলকে সামান্য হেসে বলল, আসলে ওকে নিয়ে আমি অনেক পসেসিভ। সাজিদ স্বভাব সুলভ গাম্ভীর্যতা নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমিও আমার সিনু পাখিকে নিয়ে ওভার পসেসিভ, তাই দ্বিধা করার কোনো দরকার নেই। আরও কিছুক্ষণ গল্প করে সাজিদ আর মেহমেদ যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সকলে ওদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। গাড়ি স্টার্ট দিতে যাবে এমন সময় সাজিদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই ওর মুখে এক চিলতি হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে বলল, হ্যাঁ সিনু পাখি। সাজিদ সাহেব, ওনাকে পৌঁছে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কখন ফিরবেন? শাহনাজ বাবা বাবা বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। সাজিদ বাঁকা হেসে বলল, আর শেহনাজের মাম্মা কি বলছে? সিনু লাজুক হেসে বলল, নিজের সাজিদ সাহেবকে কাছে যাচ্ছে। আসছি সিনু পাখি। বলেই সাজিদ মুচকি হেসে ফোন কেটে দিল। মেহমেদ গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, হোয়াট এভার, 3 বাচ্চার বাপ হয়েও তোর রোম্যান্স গিরিতা কমলো না। সাজিদ বাঁকা হেসে বলল, মরার আগ পর্যন্ত কমবে না। উৎসাহ জিনিকে নিজের থেকে সারিয়ে ওর গালে হাত দিয়ে বলল, বিবেচন অনেক হয়েছে, শান্ত হও, আমি ফিরে এসেছি। তাও কেন কাঁদছ? যিনি এক দৃষ্টিতে উৎসাহের দিকে তাকিয়ে থেকে বলল, আর কাঁদবো না, কিন্তু আমাকে কসম করে বলুন কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা আর মুখেও আনবেন না। উৎসাহ শীতল গলায় বলল, ঠিক আছে, আর বলবো না। বাই দ্য ওয়ে, এই 4 দিনতে মনে হচ্ছে আমার বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছে বিবেচন। যিনি উৎসাহের হাতটা নিজের পেটে রেখে বলল, আপনি এসেছেন না, আর কষ্ট দিব না। আমাদের বাচ্চার সর্বোচ্চ যত্ন নিব আজ থেকে, প্রমিস।
উৎসাহ কিছু বলতে যাবে তখনই উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিনের কান্নার আওয়াজ ভেসে আসলো। ওনাদের ঘুম ভেঙে যাওয়ায় আবারও উৎসাহের কথা মনে করে কান্না শুরু করে দিয়েছেন। যিনি উৎসাহকে ধরে ধরে ওনাদের রুমে নিয়ে গেল। উমায়েত আর উসায়েদ ফারুকি ওনাদের শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ওনারা নিজেদের মতো কেঁদেই চলেছে, কারোর কথা শুনছে না। হঠাৎ দরজায় দাঁড়ানো আঘাতপ্রাপ্ত উৎসাহের দিকে চোখ পড়তেই ওনারা থেমে গেলেন। অবাক নয়নে ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকলেন। উৎসাহ জিনির সাহায্যে ধীর পায়ে মা আর ছোট মায়ের কাছে চলে আসলো। উৎকর্ষ, উমা আর উষা ওনাদের কান্নার আওয়াজে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। উর্মিলা আর মিতা ইয়াসমিন নিজেদের ধাতস্থ করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে উৎসাহকে জড়িয়ে ধরলেন। উৎসাহ ওনাদের মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, শান্ত হও তোমরা, আমি সুস্থ আছি, জীবিত অবস্থায় তোমাদের সামনে উপস্থিত আছে। ছেলে হারানোর ব্যথা নিমিষে ওনাদের মন থেকে গায়েব হয়ে গেল। পরম যত্নে উৎসাহের মুখে এলো পাথারি চুমু খেতে লাগলো। আরও কিছুক্ষণ উৎসাহকে নিজেদের সাথে জড়িয়ে রাখলেন ওনারা। উমায়েত ফারুকি বললেন, ছেলেটা এখনো অসুস্থ, আর তোমরা পালা করে ওকে জড়িয়ে ধরে ধরে দম আটকে দাও। ছেলেটা ফিরেছে থেকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি, ওকে এখন একটু রেহাই দাও। উর্মিলা আর মিতা ইয়াসমিন ওকে ছেড়ে দিলেন। তারপর নিজ দায়িত্বে ওকে নিয়ে দোতলায় চলে গেলেন। উৎসাহকে বিছানায় শুয়ে দিয়ে ওনারা কিচেনে চলে গেলেন ওর পছন্দের খাবার বানানোর জন্য। ওকে দেখার সাথেই নিজেদের অসুস্থতার কথা সম্পূর্ণ ভুলে গেছেন ওনারা। যিনি ও শাশুড়িদের সাথে কিচেনে চলে গেছে। উষা আর উমা বাড়ির গোছগাছ করতে ব্যস্ত। জিনির বাবা মা উৎসাহ ফিরে আসার কিছুক্ষণ আগে জরুরি কিছু কাজে নিজেদের বাড়ি চলে গেছেন, যদিও বিকেলে ফিরে আসার কথা বলে গেছেন। যিনি কিচেনে যাওয়ার আগে ওনাদের ফোন করে বলেছেন উদিতা ফারুকির শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ইচ্ছে না থাকা সত্ত্বেও ওনারা লন্ডনে ফিরে গেছেন। উৎসাহকে রুমে একা দেখে উৎকর্ষ আলতো করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ওকে দেখে উৎসাহ মুচকি হাসলো। উৎকর্ষ প্রতি উত্তরে মুচকি হাসলো। ধীর পায়ে ওর পাশে গিয়ে বসে পড়ল। তারপর সামান্য হেসে বলল, সবাই তোকে নিয়ে যা কড়াকড়ি শুরু করেছিল, আমি তো তোর সাথে একটা কথা বলার সুযোগও পেলাম না, অবশেষে পেয়েছি। বলেই উৎকর্ষ ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আচমকা এমন ঘটনায় উৎসাহ হতভম্ব হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে উৎসাহর পিঠে হাত বুলিয়ে বলল, এত বড় দামড়া ছেলে হয়ে কাঁদছিস, একটু লজ্জা করছে না? উৎকর্ষ ওকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে হেসে উঠে বলল, না, করছে না। কিছু সময় পর যিনি রুমে আসায় উৎকর্ষ বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। এক বাটি গরম গরম স্যুপ হাতে নিয়ে যিনি উৎসাহের পাশে গিয়ে বসলো। উৎসাহ শান্ত চোখে জিনির দিকে তাকিয়ে থাকলো। এই 4 দিনের ট্রমার কারণে ওর মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে, কিন্তু আজ ওই মলিন মুখটায় এক চিলতে স্নিগ্ধ হাসি লেপ্টে আছে। যিনি চামচের স্যুপ নিয়ে ফু দিয়ে প্রথমে ঠান্ডা করলো, তারপর উৎসাহের মুখের সামনে ধরলো। উৎসাহ ওর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই স্যুপটা খেয়ে নিল। দ্বিতীয়বার খাওয়াতে ধরতেই উৎসাহ শীতল গলায় বলল, বিবেজান, তুমিও খাও। আমি পরে খাবো, আপনি আগে খেয়ে নিন। উৎসাহ মাথা নেড়ে বলল, না, বউ বাচ্চাকে অভুক্ত রেখে আমি খাবো না। বলেও জিনির থেকে চামচটা নিয়ে নিজ হাতে ওকে খাইয়ে দিল। এভাবে খাওয়া শেষে যিনি বাটিটা বেডসাইড টেবিলে রেখে দিল। উৎসাহ হাত বাড়িয়ে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো বিবেচান। বলা মাত্র যিনি উৎসাহের বুকের সাথে নিজেকে জড়িয়ে নিল। উৎসাহ ওর মাথায় চুমু খেয়ে বলল, আমার বাচ্চার মাম্মাটা এখন ঠিক আছে তো? যিনি অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, মাম্মার সাথে সাথেই মাম্মার বাচ্চাও এখন খুব খুশি। জীবন আলতো করে দরজা ঠেলে ভেতরে উকিয়ে দিল। জিহান মুক্তাদিররা চলে গেল, জীবনকে এখানে রেখে গেছে। এতক্ষণ ও উমার সাথে ছিল। হঠাৎ দরজায় উকি ঝুঁকি দেওয়ায় জীবনের দিকে চোখ পড়তে উৎসাহ সামান্য হেসে বলল, সারা বাবু, দ্বিধা না করে ঢুকে পড়ো নামায়। জীবন আলাভোলায় একটা হাসি দিয়ে ভেতরে প্রবেশ করলো। যিনি উৎসাহকে ছেড়ে দিয়ে জীবনকে উৎসাহের পাশে বসিয়ে দিল। জীবন বেশ কিছুক্ষণ উৎসাহকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর চিহ্নিত স্বরে বলল, ডিসুম ডিসুম ভাইয়া, তোমার অনেক ব্যথা করছে তাই না? তোমাকে কে মেরেছে বলো, আমি কি তাদের ডিসুম ডিসুম মেরে দেবো? নিষ্পাপ মায়া ভরা চিহ্নিত মুখটার দিকে তাকিয়ে উৎসাহ মুচকি হাসলো। তারপর ওকে নিজের কোলে বসিয়ে গাল টেনে দিতে দিতে বলল, কেউ মারেনি আমাকে, তোমাকে টেনশন করতে হবে না। তুমি শুধু একটু আমাকে আদর করে দাও, তাহলে আমি ফিটফাট হয়ে যাব।
জীবন দাঁত বের করে হাসলো, তারপর উৎসাহের গালে টুপ করে একটা চুমু দিয়ে দিল। যিনি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে তৃপ্তির হাসি হাসলো। জীবন কিছুক্ষণ পর বলল, ডিসুম ডিসুম ভাইয়া, তোমার অনেক ব্যথা করছে তাই না? তোমাকে কে মেরেছে বলো? আমি তাদের ডিসুম ডিসুম মেরে দেবো। জানো ডিসুম ডিসুম ভাইয়া, তোমাকে খুঁজে নেবে আপু অনেক জোরে জোরে কান্না করছিল, এত জোরে জোরে কান্না করছিল যে আমি ভয় পেয়ে গেছিলাম। উৎসাহ জিনির দিকে শান্ত চোখে তাকালো। যিনি ওর দিকে এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরই মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে। উৎসাহ এখন মোটামুটি সুস্থ, তবে পরিবারের কেউ ওকে কাজে যাওয়ার অনুমতি দেয়নি। আগে পুরোপুরি সুস্থ হবে, তারপর কাজ। অগত্যা উৎসাহ বিনা বাক্যে সবার কথা মেনে নিয়েছে। বর্তমানে উৎসাহ, উষা, উমা আর যিনি লনে বসে আছে। কিছুক্ষণ পর উৎকর্ষ লনে এসে উষার পাশে চেয়ারে বসে পড়ল। তারপর উষার দিকে তাকিয়ে বলল, আমার জন্য কফি বানিয়ে আন। উষা তৎক্ষণাৎ কফি বানাতে চলে গেল। উৎসাহ ওদের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। কয়েক মিনিটের মধ্যে উষা কফি বানিয়ে নিয়ে আসলো। উৎসাহ কফির মগটা টেবিলে রেখে বলল, ভর্তি পরীক্ষার কি খবর তোমাদের? উৎকর্ষ বলল, সেটা তো কিছুদিন আগেই হয়ে গেছে। উৎসাহ ভ্রুকুচকে বলল, তার মানে কি যিনি আর উষা পরীক্ষা দেয়নি? উষা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ভর্তি পরীক্ষার সময় তোমার মৃত্যু সংবাদ পেয়েছিলাম। ওই সময় পরীক্ষার কথা ভাবার মতো অবস্থায় ছিলাম না আমরা। উৎসাহ আর কিছু বলল না। উৎকর্ষ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই ভাই, এবার দিতে পারিনি তো কি হয়েছে, পরের বার দেবে। কথাটা কর্ণগোচর হতেই চিনি আর উষার মুখটা চুপসে গেল। উষা বিড়বিড় করে বলল, এই পড়াশোনা থেকে কবে রেহাই মিলবে আল্লাহ। যিনি মিনমিন করে উৎসাহকে বলল, আমি আর পড়াশোনা করব না, আমি সংসার করব, বাচ্চা সামলাবো, স্বামীর সেবা করব, আর নিজের পুটলিতে সব ভরে ভরে নিব। কথাটা শুনে উৎকর্ষ নিঃশব্দ হাসল। উৎসাহ ভ্রু কুঞ্চিত করে বলল, আমি আপনার পায়ে ঝুলে থেকেই বাকি জীবনটা অনায়াসে পার করে দিতে চাই। এবার সবাই ওর কথায় হেসে উঠল। উৎসাহ ব্যথিত ও শান্ত চোখে নিজের বিবিজানের দিকে তাকিয়ে আছে। যিনির সাথে তাল মিলিয়ে উষাও বলল, আমিও ভাবছি পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে সংসারী হয়ে উঠবো। জন্মের পর থেকে অনেক পড়েছে, আর না। উৎকর্ষ ব্যঙ্গ করে বলল, পড়াশোনা না করলে ভালো ছেলে পাবি না। উষা মনে মনে বলল, সেটাই, ভালো ছেলে আমি পাবো না, কারণ আমার ভাগ্যে তো আপনি আছেন, আর আপনি হচ্ছেন এক নম্বরের বদরাগী একটা ছেলে যে কোথায় কোথায় খালি চড় মারার ধান্দায় থাকে। উৎসাহ বুকে দুহাত গুজে শান্ত গলায় বলল, কাল থেকে আবারও কোচিং শুরু করবে তোমরা, আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। উষার যিনি একে অপরের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। উমা ওদের অবস্থা দেখে মুখে হাত চেপে মিটিমিটি হাসছে। উৎসাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছে বিধায় আজ সকাল সকাল বিউরোতে চলে গেছে। ডাইনিং টেবিলে উৎসাহ ব্যতীত সকলেই উপস্থিত। সকলে চুপচাপ নিজেদের খাবার খাচ্ছে। উর্মিলা আর মিতা ইয়াসমিন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছেন। গতকাল রাতে ওনারা নিজেদের স্বামীদের সাথে উৎকর্ষের সাথে ফারিয়ার বিয়ে নিয়ে বিশদ আলোচনা করেছেন। বউদের থেকে ফারিয়ার এত এত প্রশংসা শুনে ওনারাও হাসি মুখে সবকিছু মেনে নিয়েছেন। উর্মিলা রহমান উমায়েদ ফারুকিকে চোখ দিয়ে ইশারা করতেই উনি গলা খাকারি দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলেন। সবাই খাওয়া বাদ দিয়ে ওনার দিকে তাকালেন। উমায়েদ ফারুকি উৎকর্ষের দিকে তাকিয়ে বললেন, শোনো উৎকর্ষ, তোমার সাথে আমাদের কিছু কথা ছিল। কি কথা বড় বাবা? উৎকর্ষের সাথে সাথে উষাও আগ্রহ ভরে ওনার দিকে তাকালো। উমায়েদ ফারুকি কোনো ভনিতা না করে বললেন, তোমার মা আর বড় মা তোমার জন্য পাত্রী ঠিক করেছে। মেয়েটাকে তুমি বেশ ভালোভাবেই চেনো। কথাটা কানে যেতেই উষা চোখ মুখ খিচিয়ে নিজের জামা খামছে ধরল। উৎকর্ষ বড় বাবার থেকে চোখ নামিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, তোমাদের পছন্দ করা পাত্রী যদি ফারিয়া হয়ে থাকে তাহলে দুঃখের সহিত জানাতে হচ্ছে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। মিতা ইয়াসমিন অবাক হয়ে বলল, মানে কি? তোমার সাথে তো ফারিয়ার ভালোই মিল দেখছি আমরা। উৎকর্ষ মায়ের দিকে তাকিয়ে বলল, বা ভালোভাবে একটু কথা বললে কি সেটা ভালোবাসা ধরে নেব? উর্মিলা রহমান বলে উঠলেন, কিন্তু ফারিহা, ও তো মনে হয় তোমাকে পছন্দ করে। সেটা ওর বিষয় বড় মা, আমার কথা আমি জানিয়ে দিয়েছি। ও আমার বোনের মতো, ওকে নিয়ে এর চেয়ে বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। ওসাইদ ফারুকি শান্ত স্বরে বললেন, দেখো বাবা, মেয়েটা বেশ ভদ্র আর সুন্দরী। এমন মেয়ে হাতছাড়া করার মতো বোকামি করো না। আর যতদূর ভালোবাসার কথা, সেটা বিয়ের পর আপনা আপনিই জন্ম নেবে।
উষার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে ধরল। ও মাথা নিচু করে দুহাত দিয়ে নিজের জামা খামচে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। উৎকর্ষ আর চোখে এক পলক ওর দিকে তাকিয়ে উসাইদ ফারুকের উদ্দেশ্যে বলল, আমি অন্ধ আশা নিয়ে কোনো সম্পর্কে জড়াতে চাই না। দয়া করে এই বিষয়টাকে নিয়ে আর কিছু বলো না তোমরা। মিতা ইয়াসমিন কিছু বলার জন্য মুখ খুলতে যাবেন, এমন সময় উমাইদ ফারুকী ওনাকে ইশারায় চুপ থাকতে বললেন। তারপর সবার উদ্দেশ্যে বললেন, ওর সাথে জোর জবরদস্তি করা কোনো প্রয়োজন নেই। ও যখন বিয়েটা করতে চাচ্ছে না তাহলে সেটাই হোক। এরপর আর কেউ কোনো কথা বলল না। সবাই চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার পর থেকেই উষাকে আর দেখা যাচ্ছে না। অফিসে যাওয়ার আগে উৎকর্ষ ওর সাথে একটু কথা বলতে চায়, কিন্তু মেয়েটা ভোজবাজির মতো হারিয়ে গেছে। উৎকর্ষ সারা বাড়ি খুঁজলো, ও কোথাও নেই। শেষে ছাদে চলে গেল ওকে খোঁজার জন্য। উষাকে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখে উৎকর্ষ বড় একটা লম্বা শ্বাস ফেলে ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। উৎকর্ষের উপস্থিতি টের পেয়ে উষা যেমনভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই থাকলো। উৎকর্ষর হাতের উপর নিজের হাত রেখে শান্ত স্বরে বলল, উষা, ছাদে এসেছিস কেন? আমাকে বিদায় জানাবি না আজকে? উষা এবার ওর দিকে তাকালো। ওর পানিতে টই টুম্পুর চোখ দুটো দেখতে উৎকর্ষের ভীষণ মায়া হলো। আলতো করে ওর দুগালে হাত রেখে নরম কণ্ঠে বলল, কাঁদছিস কেন? আমি কি ফারিহাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি? উষা ওর দিকে তাকিয়ে ক্রন্দনরত স্বরে বলল, যদি জোর করে আপনাকে ফারিয়া আপুর সাথে বিয়ে দিয়ে দেয় তখন? দেখলেন না আপনার বউ হিসেবে ফারিয়া আপুকে সবার কত পছন্দ। উৎকর্ষ মুচকি হেসে বলল, কিন্তু আমার তো বউ হিসেবে তোকে পছন্দ। ওর কথা শুনে ক্রন্দনরত মুখে উষা সামান্য হাসলো। তারপর চিহ্নিত স্বরে বলল, যদি বাড়িতে আমাদের সম্পর্ক মেনে না নেয় তখন? উৎকর্ষ উষাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, অবশ্যই মেনে নেবে। উমাইদ ফারুকী উৎকর্ষকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছিলেন। এসে সামনে এসব দৃশ্য দেখে রাগে ওনার মুখটা রক্তিম হয়ে উঠল। রক্তহীন করা কণ্ঠে চিৎকার করে বলে উঠলেন, উৎকর্ষ! ড্রয়িং রুমে পিনপত্তর নীরবতা ছেয়ে আছে। উমাইদ ফারুকী রাগান্বিত মুখে সোফায় বসে আছেন। উষা জিনির পেছনে নিজেকে আড়াল করে থরথর করে কাঁপছে। উৎকর্ষ অপরিবর্তিত মুখভঙ্গিতে বড় বাবার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই উমাইদ ফারুকী সবাইকে ড্রয়িং রুমে ডেকে এনে সব কিছু বলেছেন। সব শুনে সবার চক্ষু চড়ক গাছ। উর্মিলা রহমান কয়েক মিনিট ভাবাচাকা খেয়ে একবার উৎকর্ষ তো একবার উষার দিকে তাকিয়েছিলেন। বিষয়টা মস্তিষ্কে পৌঁছাতে উনি উচ্ছ্বাসিত হয়ে মনে মনে বললেন, আরে এটা কোনো এতদিন আমার মাথায় আসেনি উষার মতো ঢেঁড়সকে উৎসরই একমাত্র বাগে আনতে সক্ষম। আয় হায়, মেয়ে জামাই হিসেবে উৎস 100-তে 200। আমার তো কপাল খুলেই গেল। উসাইদ ফারুকী ও উর্মিলা রহমানের মতো প্রফুল্ল চিত্তে দাঁড়িয়ে আছেন। উর্মিলা রহমান আর উনি একে অপরের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে নিজেদের নীরব সম্মতি জানিয়ে দিলেন। মিতা ইয়াসমিন হাওয়া হয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে আছেন। নিজেকে সামলে নিয়ে উনি ক্রোধান্বিত মুখে ত্রস্ত পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আচমকা এমন ঘটনায় সবাই হতভম্ব হয়ে গেল। তবে উমাইদ ফারুকী এখন অবিচল দৃষ্টিতে সোফায় বসে আছেন। মিতা ইয়াসমিন ওর দ্বিতীয় গালে আরও একটা থাপ্পড় মারলেন। তা দেখে উষা কেঁপে উঠল, আর সাথে উৎকর্ষকে মার খেতে দেখে বুকে অসহনীয় ব্যথা অনুভব করলো। কিন্তু উৎকর্ষ অনুভূতিহীনভাবে দাঁড়িয়ে আছে। মিতা ইয়াসমিন ওর কলার চেপে ধরে বললেন, বেয়াদব ছেলে, এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি। এতদিন ভাবতাম আমার ছেলে রাগী হলেও মেয়েদের কখনো অসম্মান করার কথা ভাবতে পারে না, কিন্তু না, আজ তুমি আমার সব ভুল ধারণা ভেঙে দিয়েছ। উৎকর্ষ অবিশ্বাস্য চাহনিতে মায়ের দিকে তাকালো। মিতা ইয়াসমিন পুনরায় চেঁচিয়ে উঠে বললেন, ওই ছোট মেয়েটার সাথে এসব করতে তোমার বিবেকে বাঁধলো না? অবুঝ মেয়েটাকে ফুসলিয়ে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছ। উৎকর্ষ জোর গলায় বলল, মা, আমি ওকে বিয়ে করতে চাই। এবার উমাইদ ফারুকী হুঙ্কার দিয়ে বললেন, আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দেব না। ওর জন্য তুমি উপযুক্ত নাও। আমার মেয়ে এখনো ছোট, অবুঝ, ভালো মন্দ কিছুই বোঝে না। আমি কেন উপযুক্ত নয় বড় বাবা? মিতা ইয়াসমিন আরও একটা থাপ্পড় মারার জন্য হাত তুলতেই উর্মিলা রহমান এসে ওনাকে আটকালেন। মিতা ইয়াসমিন রাগত স্বরে বললেন, দেখছো ভাবি, কেমন বেয়াদবের মতো ভাইজানের সাথে তর্ক করছে। তর্ক করছি না মা, আমি শুধু জানতে চাচ্ছি আমি কেন উষার উপযুক্ত নই।
ওমায়েদ ফারুকী উঠে দাঁড়িয়ে বললেন, কারণ তোমার মতো বদমেজাজি ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। উৎকর্ষণার হাত ধরে আকুতি করে বলল, একটা সুযোগ দাও বড় বাবা, আমি নিজের রাগ নিয়ন্ত্রণে নিয়ে আমি প্রবেশ করছি, একটা সুযোগ দাও আমায়। ওমায়েদ ফারুকী নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললেন, সে আমি জানি তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারবে, কিন্তু আমার আসল সমস্যা হচ্ছে তুমি আমার ছোট ভাইয়ের ছেলে। আত্মীয়দের মধ্যে বিবাহ বন্ধন আমার অত্যন্ত অপছন্দের। উষা কান্না মিশ্রিত কণ্ঠে বুকে সাহস সঞ্চার করে বলল, বাবা আমি ওনাকে ভালোবাসি। ওমায়েদ ফারুকী ধমকে উঠে বললেন, চুপ করো উষা, ভালো মন্দের কি বুঝো তুমি?